দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী। পাওয়ার্ড বাই বেনিবুনন। একটি সুন্দর, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় শিক্ষা থেকে। আর সেই শিক্ষা শুধু পাঠ্য বই বা শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার থেকে পাওয়া মূল্যবোধ, আচরণ ও মানবিক শিক্ষাও একজন মানুষকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ। আজকের সময়ে প্রযুক্তি, প্রতিযোগিতা ও সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীদের সামনে যেমন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নানা সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার আজকের বিষয় পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা, সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা। এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা, লেখক, গবেষক ও সমাজকর্মী। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই বিষয়গুলোর মধ্যে আসলে সমন্বয়ের ব্যাপারটা এবং শিক্ষার্থীদের বেড়ে ওঠার যে বিষয়। প্রথমে যদি জানতে চাই, পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে মৌলিক পার্থক্যটা আসলে কি? পারিবারিক শিক্ষা শুধুমাত্র পরিবার থেকে আসে। মানব শিশু জন্মগ্রহণ করার পরে আমরা বলি, পরিবারকে বলি ফার্স্ট ইনস্টিটিউশন। যে ফার্স্ট ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক হলো তার মা। মাই তাকে আচার আচরণ, মূল্যবোধ, নৈতিকতা এসবগুলো শিখিয়ে থাকে। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো একটা সন্তান যখন পারিবারিক শিক্ষা শেষে কোনো প্রতিষ্ঠানে যায়, প্রাইমারি এডুকেশন নেওয়ার জন্য যায়, সেই যেখানে সে বই হাতে কলমে শিক্ষা গ্রহণ করে শিক্ষকদের কাছ থেকে, এটুকু পার্থক্য আমরা বুঝি। অর্থাৎ পারিবারিক শিক্ষা হলো মা বাবার কাছ থেকে শিখে, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো যে বিদ্যালয় থেকে সে শিক্ষা গ্রহণ করে থাকে। একদমই। এই জায়গার সমন্বয়ের বিষয়টা নিয়ে আমরা আরো অনেক কথা শুনবো স্যার। একটি শিশুর ব্যক্তিত্ব ও মূল্যবোধ গঠনে প্রথমে পরিবারের ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং পরিবার শুরু থেকে কোন কোন বিষয়ে আসলে ফোকাস করা উচিত? সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। একটা মানব শিশুর ব্যক্তিত্ব গঠনে এবং তার নৈতিকতা, সততা, মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। মানব শিশু জন্মগ্রহণ করার পরের থেকে সে সব কিছু অনুকরণ করে থাকে মা বাবাকে, তার পরিবারের সদস্যদের, এবং যৌথ পরিবার থাকলে তো কথাই নেই। যৌথ পরিবারে অনেকের সান্নিধ্যে আসে, সে অনেক কিছু শেখার সুযোগ পেয়ে থাকে। যেমন আমাদের পরিবারে যখন কোনো গুরুজন আসে, তখন মা বাবা সেই গুরুজনের সামনে আমাদেরকে নিয়ে যায় এবং হাতটা কপালে ঠেকিয়ে বলে, তুমি তোমার গুরুজনকে সালাম দাও। এই যে হাতটা তোলা, এই হাতটা তোলা হলো আদর্শ, এবং সালাম দেওয়াটা হলো মূল্যবোধ। তাহলে পরিবারের প্রথম থেকেই মানব শিশু তার নৈতিকতা, আদর্শ এবং মূল্যবোধের সঙ্গে সে একটা সম্পৃক্ত হচ্ছে, জানতে পারছে যে পরিবারে যদি কোনো গুরুজন আসে, বড় কোনো মেহমান আসে, তাকে আমার হাত তুলে সালাম দিতে হবে। তাহলে পরিবার থেকে এই নৈতিকতা, মূল্যবোধ এবং আদর্শ সম্পর্কে সে একটা ধারণা নিচ্ছে। এরপরে ধীরে ধীরে তার কথা বলা, মানবিক গুণাবলী বৃদ্ধি করা, পরিবারের অন্যান্য সদস্যদের সাহচর্যে আসা, আচার আচরণ শেখা, বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার শেখা, এইগুলো কিন্তু পরিবার থেকে সে শিক্ষা গ্রহণ করে থাকে। একদমই স্যার। এই যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখছি যে অনেকটুকুই আমরা আসলে বলে থাকি মানুষ নৈতিকতা বা সেই মূল্যবোধের সংকটটা আসলে তৈরি হয়েছে। এই যে নৈতিক ও মানবিক শিক্ষার ঘাটতি বর্তমান সময়ের প্রেক্ষাপটে কতটা লক্ষ্য করছেন? সবচেয়ে বড় কথা হলো আমরা সন্তানকে সময় দিতে পারি না। গ্রাম অঞ্চলে সময় দিতে পারলেও গ্রাম অঞ্চলে আমাদের মায়েরা অত বেশি শিক্ষিত থাকে না। বাবা সারাদিন থাকে হলো কর্মব্যস্ততার মধ্যে থাকে। শহরে আপনি লক্ষ্য করে দেখবেন যে মা একটা সন্তানকে নিয়ে যখন লালন পালন করে, অনেক পরিবারে দেখা যায় যে মা কর্মব্যস্ত থাকে, কর্মস্থলে চলে যায়, বাবাও কর্মস্থলে চলে যায়, এবং কাজের মহিলার সঙ্গে অথবা কাজের কোনো বাচ্চার সঙ্গে তার সন্তানকে সেখানে রেখে দেওয়া হয়। আলটিমেটলি যে সন্তানের জন্য মা বাবা এত কষ্ট করছে, চাকরি করছে, টাকা পয়সা ইনকাম করছে, শুরুতেই কিন্তু অঙ্কুরেই কিন্তু তার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সাহচর্য পাচ্ছে না, মায়ের আদর যত্ন থেকে বঞ্চিত হচ্ছে, বাবার সাহচর্য থেকে বঞ্চিত হচ্ছে। দিন শেষে সন্ধ্যার সময় এসে যখন সন্তানকে কাজের ছেলে বা মেয়ের সঙ্গে দেখে, তখন কিন্তু তার যে বেড়ে ওঠার যে যে প্রয়োজনগুলো দরকার,
সান্নিধ্য থাকা দরকার, স্নেহ মায়া মমতা ভালোবাসা দরকার, ভালো আচরণ শেখা দরকার, ভালো বই পুস্তকের দরকার, এগুলো থেকে সে কিন্তু বঞ্চিত হচ্ছে, যার ফলে শুরুতেই তার মূল্যবোধ নৈতিকতা কোনো কিছুই তৈরি হচ্ছে না। এই ঘাটতিটা আমার কাছে মনে হয় রয়ে যাচ্ছে আর কি। একদমই স্যার, এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে পরিবারের তো একটা বড় ভূমিকা রয়েছে, কিন্তু সেই সাথে সাথে যখন পরিবার থেকে হয়তো সে সম্পূর্ণ আদব কায়দা বা পারিবারিক শিক্ষার যে বিষয়গুলো সেগুলোকে খুব ফোকাস করেই কিন্তু একটা বাচ্চাকে বেড়ে যদি তৈরি করাও হয়, বাচ্চারা কিন্তু খেলার সাথী বা বন্ধু নির্বাচন সেই জায়গাতে কিন্তু অনেকটুকু তাদের একটা বড় প্রভাব থাকে, ইনফ্লুয়েন্স থাকে। সেখানে সঠিক খেলার সাথী বা সঠিক বন্ধু নির্বাচনের ভূমিকাটাও আসলে কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। মানব শিশু অনুকরণ প্রিয়। শুরুতেই খেলার সাথে নির্বাচন করা, আমরা যখন ক্লাসেও বলি যে তুমি একটা ভালো বন্ধু নির্বাচন করবা, যে বন্ধু তোমাকে সবসময় ভালো কথা বলবে, সৎ পরামর্শ দিবে এবং ভালো কাজে নির্দেশনা দিবে, ভালো কাজে তোমাকে উৎসাহিত করবে, এই দিকগুলো মা বাবাকে অনেক বিবেচনায় আনতে হবে। খেলার সাথে যদি নির্বাচনে ভুল করি, খেলার সাথে যদি ভালো হয়, সে ভালো কথা শিখবে, তার সাহস যে সংস্পর্শে যে ভালো কথা শিখবে। খেলার সাথে যদি ওখানে মনে করেন যদি কোনো খারাপ শব্দ ব্যবহার করে সে অনুকরণ করবে। এজন্য মা বাবার অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যৌথ পরিবারে এটা বেশি করে লক্ষ্য করা হয়, কারণ যৌথ পরিবারে দাদা দাদি থাকে, মা বাবা ভাই বোন থাকে, সেখানে খেলার সাথে না থাকলেও তাদের সংস্পর্শ থেকে সে ভালো ভালো আচরণগুলো রপ্ত করতে পারে, শিখতে পারে। সেই ক্ষেত্রে যদি যৌথ পরিবারে না থাকে, আপনি দেখবেন এখন শহরে অনুপরিবার, যেখানে মা বাবা বাচ্চাদের সময় দিতে পারে না। যদি খেলার সাথে বিল্ডিংয়ে নিচে খেলার সাথীদের সাথে মিশে ওইভাবে মা বাবা তাকে চয়েস দিতে পারে না, সেখানে কিন্তু সুযোগও থাকে না। মা বাবা তাকে যে খেলার সাথে চয়েস করে দেবে, এই সুযোগও বা সময়টুকু মা বাবা থাকে না, যার ফলে মনের অজান্তেই অঙ্কুরে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ যে বয়সে তার বেড়ে ওঠার সময় তার আচরণ শিখবে, ভালো কথা শিখবে, ভালো ব্যবহার শিখবে, ভালো কিছু করার চেষ্টা করবে, তার মধ্যে সৃজনশীলতা তৈরি হবে। যদি এই ধরনের বন্ধুবান্ধব নির্বাচন করা না হয়, তাহলে অঙ্কুরই সে নষ্ট হয়ে যায়, তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। একদমই স্যার। স্যার, আমরা যদি এখনকার প্রেক্ষাপটে একটু দেখি যে শিশুদেরকে কিন্তু আমরা এখন অনেক বেশি দেখি যে খেলার সামগ্রী তুলে দেওয়ার বদলে কিন্তু আমরা গেজেট তুলে দিচ্ছি তাদের হাতে। সো জিনিসটা অনেকটুকু আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টেরও একটা বিষয় থাকে, কিন্তু এত ছোট বাচ্চার হাতে যখন আমরা ডিভাইস দেখি, সেখানে কিন্তু সেটা সামাজিক দক্ষতা বিকাশের জায়গাগুলোও কিন্তু অনেকটুকু কম থাকে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে সৃষ্টিশীল খেলা বা সৃজনশীল বিষয়গুলোকে সামনে ফোকাস করাটা দরকার কিনা, বা এই যে আমরা ডিভাইস তুলে দিচ্ছি সেই বিষয়ে আসলে কতটুকু আমাদের মনিটরিং থাকা উচিত? এটা মা বাবাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বয়সে তার হাতে যেটুকু দেওয়ার দরকার সেইটুকু দেওয়ার পরিবর্তে যদি আমরা ডিভাইস দিই, তাহলে ডিভাইসের ভিতরে যে নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো তার সামনে আসতে পারে, সে খারাপ হয়ে যেতে পারে। করোনাকালীন সময় থেকে আমাদের বাচ্চাদের হাতে এই ডিভাইসগুলো চলে আসছে। দেখা যায় যে তখন স্কুল কলেজ বন্ধ ছিল, বাইরে চলাফেরা বন্ধ ছিল, বই পুস্তকের সঙ্গে ছেলেমেয়েরা ডিটাচ ছিল, যার ফলে ডিভাইস হওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে আমার এখন এই ক্লাসের ফাঁকে ডিভাইস দেওয়ার পরে দেখা আগে পিছিয়ে অনেক কিছু সে অনুকরণ করে ফেলছে। এতে তার মননশীলতা, ব্যক্তিত্বের বিকাশ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ যে জায়গায় তার দৃষ্টি দেওয়ার দরকার, যে জায়গায় তার মনোনিবেশ দেওয়ার দরকার, সেই জায়গায় দিচ্ছে না। এক্ষেত্রে মা বাবাকে অনেক সচেতন থাকতে হবে। একটা নির্দিষ্ট বয়সের পরে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করার পরে তার হাতে ডিভাইস দেন, তখন তার খারাপ হওয়ার সুযোগ থাকবে না। তখন সে নিজেকে মূল্যায়ন করতে শিখে, ভালো মন্দর বিচার বিশ্লেষণ করতে শিখে। আর যে বয়সের কথা আপনি বললেন, সেই বয়সে একেবারে কাঙ্ক্ষিত নয়, এটা অনাকাঙ্ক্ষিত, যা তার ব্যক্তিত্ব এবং চরিত্র গঠনের পথে অন্তরা হিসেবে কাজ করে। জি স্যার, শুধুমাত্র একাডেমিক শিক্ষা কি একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে বলে মনে করেন কিনা? একাডেমিক শিক্ষা খুবই দরকার, কারণ পারিবারিক শিক্ষা তাকে তার ভালো হতে সহায়তা করে, ভালো মানুষ হতে সহায়তা করে, মানবিক গুণাবলী বৃদ্ধি করে। আপনি একটা জিনিস মনে রাখবেন, নরম কাদার উপরে যদি 5 আঙুলের ছাপ দেয়, সেই ছাপটা যেমন দীর্ঘস্থায়ী হয়, একটা বাচ্চাকে আপনি ছোটোকালতে যা শেখাবেন সেটা সে শিখে রাখবে। আমার মা বাবা যা আমাকে শিখিয়েছে এর উপর আর কিছু না, এটাই সত্য। তেমনিভাবে আমাদের সন্তানেরা কিন্তু শিক্ষকদের অনুকরণ করে থাকে। আপনার প্রথমে দরকার আপনার কারিকুলাম পরিবর্তন করতে পারলে, যদি ভালো ভালো বই বের করা হয়, ভালো রাইটার যদি বইগুলো লিখে প্রকাশ করেন, তাহলে ভালো বইয়ের মধ্যেও কিন্তু ভালো মানুষ আর অনেক গুণাবলী বিদ্যমান।
একটা মানুষ হতে গেলে, ভালো মানুষ হতে গেলে তাকে ভালো গুণাবলী অধিকারী হতে হবে। এই ভালো গুণাবলীগুলো সে বইয়ের মধ্যে থেকে জ্ঞান অর্জন করতে পারে। সুতরাং প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নাই। প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই সে দায়িত্বশীল হয়ে ওঠে, নিজেকে সমালোচনা করতে শেখে, আত্মসচেতনতা তার মধ্যে বৃদ্ধি পায়, সে নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে। সুতরাং প্রাতিষ্ঠানিক শিক্ষা খুবই প্রয়োজন। নিঃসন্দেহে। স্যার, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ শেখাতে পারে, বা সেই অনুযায়ী আসলে কি কি বিষয়গুলো তাদের চর্চা করা উচিত? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ আমি মনে করি। এজন্যে সরকারকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না দিয়ে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। শুধু ভালো শিক্ষক নিয়োগ দিলেই হবে না, আমার যতটুকু আমি দেখি শিক্ষকদের একটা কমিটমেন্ট থাকতে হবে। সঠিক সময়ে ক্লাসে যাওয়া, প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়া, হাতে চক ডাস্টার থাকবে বা কলম ডাস্টার থাকবে, আমি কি আজকে শেখাবো এটা যদি আমার পূর্বে যদি প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, তাহলে ছাত্ররাও কিন্তু ক্লাসে একটা ইন্টারেস্ট পাবে এবং ভালো করে তারা শেখার জন্যে তারা আগ্রহী থাকবে, মুখী থাকবে যে অমুক স্যার আমাদের ক্লাসে আজ করাবেন, ভালো কিছু শেখাবেন উনি। আর যদি গল্প করে সময় কাটাই দেওয়া যায়, ছাত্ররা যেহেতু টিচারদেরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, কিছু বলবে না, কিন্তু মনে মনে বলবে আর স্যার আজকে ফাঁকি দিয়ে গেলেন। সেইখান থেকে আমি দেখছি যে ভালো শিক্ষকের গুণাবলীও থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে এবং ছাত্রদের ক্লাসে যে ভালো কিছু শিখতে হবে, শেখাতে হবে, তাদেরকে স্বপ্ন দেখাতে হবে, বলতে হবে যে এই পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করেছো, এই পৃথিবীর বৃক্ষরাজি তরুলতা, এই পৃথিবীর পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তুমি আরও অনেক সুন্দর। এই সুন্দরের সঙ্গে তোমার সামঞ্জস্য বিধান করে তুমি জীবনযাপন করতে গেলে তোমাকে ভালো মানুষ হতে হবে, মানবিক গুণাবলী অধিকারী হতে হবে, তোমার জ্ঞানের অধিকারী হতে হবে, যে জ্ঞানটা তুমি তোমার পরিবার দিতে পারবা, যে জ্ঞানটা তুমি দেশ এবং জনগণের সেবায়, সমাজের সেবায় তুমি নিয়োগ করতে পারবা। একজন শিক্ষক যদি এই ধরনের কমিটমেন্ট করে বা ক্লাসে স্বপ্ন দেখায়, ছাত্রদের নীতি নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তোলেন, তাহলে অবশ্যই আমি বলবো ভালো একটা জাতি বা দেশ হিসেবে আমরা পরিগণিত হতে পারবো। একদমই স্যার, ভালো একটা পরিবর্তন আসবে সেই আশাই আমরা ব্যক্ত করছি। স্যার, সেই জায়গা থেকে শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্বটাও আসলে কতটুকু? শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি। যেমন আমরা ইন্টারমিডিয়েট যখন সৃজনশীল আসলো, এসএসসিতে সৃজনশীল আসলো, আমরা কিন্তু সৃজনশীল উপরে ট্রেনিং করেছি। বর্তমানে যে শিক্ষকগুলো নেওয়া হচ্ছে তারা কিন্তু সৃজনশীল ট্রেনিং নাই। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মাঝে একটা কথা বলেছেন যে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং প্রাপ্ত শিক্ষকরা বেশি করে প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তারা অনেক জ্ঞানের অধিকারী হয়ে থাকে। এখন মনে করেন আমি সৃজনশীল ট্রেনিং করেছি, বিভিন্ন বোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করি, মডারেশনে যাই, নতুন একজন শিক্ষক যিনি ইউনিভার্সিটি থেকে পাশ করে ক্লাসে যাচ্ছেন, তার কিন্তু সৃজনশীল ট্রেনিং নাই। সে কিন্তু ক্লাস নিতে পারবে, 50 মিনিট সময় সে ব্যয় করতে পারবে, পড়াতে পারবে, কিন্তু যে জায়গাটা তাদের আপনার অনুধাবনমূলক কি, জ্ঞানমূলক কি, উচ্চতার দক্ষতা কি, এগুলো সম্পর্কে তার কোনো ধারণা নাই। সুতরাং শিক্ষকদের ট্রেনিংয়ের বিকল্প নাই। যত বেশি ট্রেনিং দেওয়া যাবে তত বেশি শিক্ষকরা প্রশিক্ষণ প্রাপ্ত হবে এবং ভালো কিছু তারা ছাত্রদের মধ্যে বিতরণ করতে পারবে। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়ে আরও শুনবো ছোট্ট একটা বিরতির পর। জি, থ্যাংক ইউ। দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। টিভির রিমোট হাতে না দিয়ে আর টিভির সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা, সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা। স্যার, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা যদি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বিষয়টা একটু দেখি, তাদের মাঝে সামাজিক সচেতনতা এবং দায়িত্ববোধ কতটা দেখা যায় বলে আপনি মনে করেন? বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা, আমি একটা কথা বলি, আমি পূর্বেই বলেছি, কারিকুলাম এবং ভালো বই তৈরি করা। আপনি ছোটদের শেখাচ্ছেন সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। যদি প্রাইমারি লেভেলে প্রথমেই, যেটা আমরা পড়েছি আদর্শ লিপিতে, যে সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না, পারিবারিক শিক্ষার পরপরই একজন সন্তান যখন সে প্রাইমারি স্কুলে যাচ্ছে আর যখন সে আদর্শ লিপি দিকে বলছে, আমি আমার মা বাবার কাছে যেটা শিখেছি, সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না, এবং আমি প্রতিষ্ঠানে এসেও সেই কথাটি পড়ছি, তার মূল্যবোধ তৈরি হবে। আপনি দেখেন
আমাদের বড় পীর হজরত আব্দুল কাদের জেনালি রহমতুল্লাহ আলাহি, ওনার মা যখন জামার মধ্যে 40টা মোহর দিয়ে একটা দলের সাথে পাঠাচ্ছে, ডাকাত দল যখন জিজ্ঞাসা করছে, বাবা তোমার কাছে কিছু আছে, উনি কিন্তু বলছেন আমার কাছে 40টা মোহর আছে। ডাকাত দলের সর্দার বলছে, তুমি তো মিথ্যা কথা বলতে পারতা, বলে আমার মা বলেছে যেন কখনো আমি মিথ্যা কথা না বলি। এই ঘটনাটা যদি প্রাইমারি কোনো বইতে ছাত্ররা পড়ে, তাহলে কিন্তু অঙ্কুরেই সে কিন্তু একটা ভালো দর্শন পাচ্ছে, শিক্ষা পাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পথ দিয়ে হেঁটে যেতেন, এক বৃদ্ধা তার পথে কাঁটা বেছাতো। একদিন তিনি কাঁটা দেখলেন না, উনি খোঁজ নিয়ে দেখলেন, বুড়ির বাড়িতে গেলেন, বুড়ি অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সব কিছু ভুলে যেয়ে তাকে সেবা শুশ্রূষা করা শুরু করলেন। যদি এই ধরনের গল্প থাকে বাচ্চারা, তাহলে কি ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করতে শিখবে। তাহলে তাহারা গল্পের মধ্য দিয়ে নিজের জীবনটাকে বিকশিত করতে পারবে, নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আমরা ক্লাস 2তে পড়েছি যে মায়ের ডাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মা অসুস্থ, চিঠি লিখেছেন, বাবা তুমি চলে আসো। ইংরেজ সরকার তাকে ছুটি না দেওয়ার কারণে উনি চাকরিতে ইস্তফা দিয়ে উনি মায়ের জন্য বেরিয়ে গেলেন। কলকাতার দামোদর নদী, প্রচণ্ড তুফান, বৃষ্টি, ঝড় হচ্ছে, অন্ধকার রাত, উনি নদী সাঁতরে পার হয়ে মা ডাকলেন, মা আমি এসেছি। তাই এই গল্পগুলো যদি আমাদের কারিকুলামে দেওয়া হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা আদর্শবান হয়ে গড়ে উঠবে, মূল্যবোধ করবে, মানবিক হবে এবং তারা কিন্তু সুন্দর মনের অধিকারী হবে। এই ধরনের গল্পগুলো যদি আমরা, আমাদের যারা কারিকুলাম আছেন, যারা বিজ্ঞ আছে, তারা যদি এই গল্পগুলো সিলেক্ট করেন, তাহলে অঙ্কুরেই এবং শুরুতে মানব শিশু সুন্দর একটা জীবন গড়ার প্রত্যয় তৈরি করতে পারবে। একদমই একদম স্যার। স্যার, এই ক্ষেত্রে যে প্রযুক্তি নির্ভর যে জীবন আমরা এখন দেখছি, সেখানে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে কি প্রভাব ফেলছে? প্রযুক্তি অবশ্যই দরকার রয়েছে। আমরা বলি যে শিল্প বিপ্লবের কথা আপনি জানেন। শিল্প বিপ্লবের আগে তো মানুষ অনেক কষ্টে জীবনযাপন করত। যত বেশি দিন যাচ্ছে তত বেশি আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি। প্রযুক্তি নির্ভর অবশ্যই প্রয়োজন, কারণ প্রযুক্তি নির্ভরের মাধ্যম দিয়ে আপনি দেখেন পৃথিবীর যারা উন্নতশীল দেশ, তারা কিন্তু সবাই প্রযুক্তি নির্ভর। আর আমরা কিন্তু উন্নয়নশীল দেশ, আমরা ওই পর্যায়ে এখনও যেতে পারিনি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমরা কিন্তু প্রযুক্তি হায়ার করি, বিদেশ থেকে আমাদের রিসার্চাররা আসেন, গবেষকরা আসেন, আমাদেরকে হেল্প করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রযুক্তি অবশ্যই দরকার। প্রযুক্তি ছাড়া একটা দেশ এবং জাতি উন্নত করতে পারে না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের সন্তানদেরও প্রযুক্তি নির্ভর হতে হবে। অর্থাৎ পুঁথিগত জ্ঞানের পাশাপাশি সেই জ্ঞানটা কোন প্রযুক্তির মাধ্যমে আমরা ডেভেলপ করব দেশ এবং জাতির উন্নয়নে, সেদিক থেকে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে। একদমই স্যার। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে সহমর্মিতা, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করতে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সমন্বয়টা কেমন হওয়া উচিত? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি প্রথমে বলি যে প্রাইমারি এডুকেশন তো সে পাচ্ছে পরিবার থেকে। পরিবার নির্দিষ্ট বয়স, আপনি মনে করেন 6 বা 7 বছর বয়স পর্যন্ত মা বাবা তাকে শেখাচ্ছে আদব কায়দা, ভদ্রতা, আচার আচরণ, মূল্যবোধ, আদর্শ সব কিন্তু শিখাই দিচ্ছে। এরপরে সে খেলার সাথী থেকে চলে যাচ্ছে স্কুলে। প্রাইমারি স্কুলে সে সঙ্গী পাচ্ছে, শিক্ষক পাচ্ছে। যতটুকু তার বাকি থাকে সে চলে যাচ্ছে হাই স্কুলে। আসলে প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত যখন আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, এখানে কিন্তু একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ তৈরি হয় যে তুমি নেতৃত্ব দিবে, তার মধ্যে কোনো নেতৃত্ব গুণাবলী তৈরি হয়। সে যখন হাই স্কুলে যাচ্ছে, বিভিন্ন স্কাউটি প্রোগ্রামগুলো করছে, বিভিন্ন বনভোজনের প্রোগ্রাম করছে, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা করছে, এর মধ্যে তার কিন্তু একটা গুণাবলী তৈরি হচ্ছে। অর্থাৎ তার রুটটা কিন্তু পরিবার থেকে। যে পরিবারে মা বাবা বা যৌথ পরিবারে কেউ যদি তাকে সঙ্গ না দেয়, তার মধ্যে কিন্তু মানসিক বিকাশটা হবে বা নেতৃত্ব গুণাবলী তৈরি হবে না। কিন্তু যে পরিবার তাকে এ ধরনের শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন বা জ্ঞান দিয়েছেন, যতটুকু পরিবার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে তার স্কুল লেভেলে, কলেজ লেভেলে, বিশ্ববিদ্যালয় লেভেলে এটা কিন্তু তার কাজ করে এবং তার মধ্যে একটা নেতৃত্ব গড়ে করে। এবং নেতৃত্বের গুণাবলী কিন্তু সবার মধ্যে বিকশিত হয় না, এটা কিন্তু একটা চর্চার বিষয়। সেই ক্ষেত্রে শিক্ষককে কিন্তু অনেক সময় দেখি আমরা কিন্তু ক্লাস যখন করি যে ছেলে মেয়েটা বেশি ভালো কথা বলতে পারে, যুক্তিতর্ক দিতে পারে, তাকে কিন্তু ডেকে নিয়ে আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করাই। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন কাজ, সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এই বিষয়গুলো আসলে একটা মানুষকে সমাজমুখী করে তোলার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? অনেক ধন্যবাদ আপনাকে। যে কাজটা আমি করি, সমাজসমূহ কাজগুলো আমি করিতে, আমি যখন ইন্টারমিডিয়েট ক্লাসে যাই, অনার্সের ক্লাসে যাই, আমি ওদেরকে এই কাজগুলো করার জন্য উৎসাহিত করি। যেহেতু আমার সাবজেক্ট সমাজকর্ম, আমার ছেলে মেয়েরা ভবিষ্যতে সমাজকর্মী হবে পাশ করার পরে,
আমি বলি তোমরা শুরুতেই এখন থেকে শুরু করো। তোমরা যে টিফিন খাও, তোমরা মাস শেষে বা 2 মাস শেষে তোমরা কিছু কিছু টাকা ম্যানেজ করো। পথে দেখো একটা ভিক্ষুক বসে আছে, সেই ভিক্ষুকও ডেকে নিয়ে তুমি জাপান গার্ডেন সিটির সামনে একটা চার দোকান করে দাও। সে একেবারে সামাজিকভাবে সে একেবারে স্থায়ী হয়ে গেল, তার সমস্যাটার স্থায়ী সমাধান হলো। এবং এগুলো আমাদের ছেলেমেয়েরা করে, আমি এগুলো করাই। অর্থাৎ শুরুতেই চাকরি পাওয়ার আগে বা তার চাকরি জীবনে যাওয়ার আগে এই যে মানবিক গুণাবলী, এই যে অসহায় মানুষের পাশে যে দাঁড়ানো, সে দাঁড়াচ্ছে, তার পাশে যাচ্ছে, বাসায় কি খেতে চায় তাকে একদিন আলামের হোটেলে নিয়ে গেল, ওখানে খাওয়ালো, এইগুলো কিন্তু আমরা কিন্তু উৎসাহিত করি। অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি তার মধ্যে যদি মানবিক গুণাবলী বিকশিত করা যায়, তাকে যদি ভালো মানুষ তৈরি করা যায়, এগুলো সবসময় কিন্তু আমরা বলি। আমি আরেকটা কথা বলি যে তোমাদের মা বাবাদের আমি শ্রদ্ধা করি, সম্মান করি, এবং তোমরা বিভিন্ন জায়গা থেকে এসেছো। দেখা যায় যে কেউ রিক্সা চালকের ছেলে, কেউ দিনমজুরের ছেলে, রাজমিস্ত্রির ছেলে আমাদের কলেজে লেখাপড়া করে। আমি তোমাদের মা বাবাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তোমাকে অনেক ভালো মানুষ হতে হবে, তোমাদের মধ্যে মানবিক গুণাবলী থাকতে হবে। তোমার মা বাবা যে কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে, এর তুমি রিটার্ন দেবে কিভাবে, সেইভাবে তোমাকে গড়ে করতে হবে। এই কথাগুলো আমরা তাদেরকে বলার চেষ্টা করি। জি, ধন্যবাদ স্যার। একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরি হতে ছোট থেকেই কোন কোন বিষয়গুলো আসলে চর্চার মাঝে থাকা উচিত? এগুলো পরিবার থেকে যেমন মা বাবা তাকে সততার অধিকারী করবে, মা বাবা যেমন তাকে সত্য কথা বলা শিখাবে, তার মধ্যে খেলার সাথীদের সঙ্গে সহমর্মিতা থাকতে হবে এবং গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ভালো কথা শিখবে। পরিবারের মধ্যে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না বাচ্চার সামনে, এগুলো তার মধ্যে সেটা রিয়্যাক্ট করে, অশান্তিতে থাকে। সর্বোপরি তাকে আদর যত্ন ভালোবাসা শাসনের মধ্যে রাখতে হবে। যেমন তাকে আপনি আদর করবেন, যদি কোনো ভুল কথা বলে, স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটা তাকে শাসন করতে হবে। ওই শাসন করার মধ্য দিয়ে সে বুঝবে আমার মা বাবা এই কথাটাকে পছন্দ করেনি, সুতরাং এটা আর বলা যাবে না। পাশাপাশি যদি এই শিক্ষা শিক্ষিত করার পরে, জ্ঞান দেওয়ার পরে সে যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে যাবে, সে আরও অনেক বেশি পরিসরে সে মেলামেশার সুযোগ পাচ্ছে। সে অনেক ছাত্র পাচ্ছে, তার বন্ধু বান্ধব পাচ্ছে, শিক্ষকদের সান্নিধ্য যাচ্ছে, সে কিছু কিন্তু ওখান থেকে আরও ভালো কিছু শিখছে। যেমন একটা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, প্রতিষ্ঠানের পরিবেশ, তাহলে পারিবারিক পরিবেশ এক জিনিস, একটা প্রতিষ্ঠানের পরিবেশ এক জিনিস। এই দুইটার মধ্যে দুই জায়গায় কিন্তু ভালো এবং খারাপ দুইটাই আছে। এই দুটো মধ্যে যদি ভালোটাকে সে গ্রহণ করতে পারে, সে অধিক বেশি সচেতন হবে, ভালো মানুষ হবে, মানবিক মানুষ হবে, তার মধ্যে মানবিক গুণাবলীগুলো বৃদ্ধি পাবে এবং সে পজিটিভ সবসময় চিন্তা ভাবনা করবে। নিঃসন্দেহে স্যার, এই যে বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে কিশোর তরুণরাও কিন্তু আসলে অনেক ধরনের অপরাধের মাঝে আসলে জড়িয়ে গেছে, মানবিকতা বা মূল্যবোধের সংকট, কিশোর অপরাধ আমরা অনেক বেশি দেখি। এই বিষয়গুলো আসলে কেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই বিষয়ে আমার একটা আর্টিকেল লেখা আছে, আপনিও একই সাবজেক্টের বুঝবেন যে আমরা যে সাবজেক্ট লেখাপড়া করেছি সমাজকর্ম, আমরা একটা দর্শনে বিশ্বাসী, হেড দ্য সিন বাট নট দ্য সিনার, হেড দ্য ক্রাইম বাট নট দ্য ক্রিমিনাল। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমার একটা আর্টিকেল সম্ভবত সমকালে আসছিল, কিশোর অপরাধ শাস্তি নয় সংশোধন, যেটার ভয়াবহতা আমরা ইদানিং লক্ষ্য করছি। বিশেষ করে আমাদের মোহাম্মদপুর নিয়ে সবাই আতঙ্ক, কিশোর গ্যাং নিয়ে আর কি। তা আমি এখানে একবার আলোচনায় করেছিলাম একটা নির্বাচনী ইশতেহারে, আমাদের 13 আসনের একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম স্যার। তা ওনার একটা প্রোগ্রামে উনি বলেছে রাজ্জাক একটা আর্টিকেল লেখা এই বিষয়ের উপরে, এবং অনেকগুলো আমাদের ওখানে সভা সমিতি হয়েছে। এই ক্ষেত্রে যদি মসজিদের ইমাম, যদি স্কুলের শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, বিভিন্ন বিত্তবান লোক যাদের বিভিন্ন দোকানপাট রয়েছে, যাদেরকে যদি আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে, কাউন্সেলিংয়ের মাধ্যমে যদি এদেরকে আমরা কাছে টানতে পারি, আদর যত্ন ভালোবাসা দিতে পারি, ওদের প্রতি যদি আমরা সহমর্মিতা দেখাই, বিভিন্ন কাজের মধ্যে যদি আমরা ওদেরকে ঢুকিয়ে দিই, তাহলে তারা কিন্তু আর কিশোর গাঙের দিকে ঝুঁকবে না। ওরাও কিন্তু চায় একটা সুন্দর জীবন তৈরি করতে, সুন্দর জীবন লিড করতে। যখন আপনি ওদেরকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছেন, তখন তারা কিন্তু ওই
খারাপ পথে আর যাবে না। এই এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবকমূলক কাজের মধ্যে তাদেরকে ইনক্লুড করে দেওয়াও তো একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাকে সে যখন দেখবে যে একজনের ভালো কাজের মধ্যেও দিয়ে তাকে আমি উপকার করতে পারলাম, তার মধ্যে একটা শান্তি ফ্রি পাবে, ভালো লাগবে তার যে আমি একটা ভালো কাজ করেছি। খারাপ পথে আমি এখন ভালো মানুষের সঙ্গে মেলামেশা করছি, আমরা ওদেরকে বিভিন্ন ইফতারে ডাকতে পারি, প্রোগ্রামে ডাকতে পারি, খাওয়া দাওয়া অনুষ্ঠান ডাকতে পারি। অর্থাৎ ওই পথ থেকে ফিরিয়ে আনার জন্য যত ভালো কাজ আছে সেগুলো যদি আমরা ওদের জন্য আমরা প্রোগ্রামগুলো থ্রু করি, তো দেখা যাবে একসঙ্গে ওরা আমাদের সাথে মেলামেশার মধ্যে দিয়ে ওরা ওই খারাপ পথ থেকে ভালো পথে চলে আসবে। এগুলো সমাজের লোকেরা যদি আমরা করি, রাজনীতিবিদরা, সমাজসেবকরা, স্বেচ্ছাসেবীরা, বিত্তমান লোকেরা যদি আমরা এগিয়ে আসি, তাই আমার মনে হয় এটা কোনো কঠিন কাজ না। একদমই সুন্দর একটা সমাজ গঠন আমরা করতে পারি এবং সকলের সমন্বয়টা দরকার এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জায়গাটুকুও দরকার। স্যার, তরুণ প্রজন্মকে মানবিক ও সামাজিকভাবে দায়িত্বশীল করতে সমাজকর্ম শিক্ষার ভূমিকাটা আসলে কত? সমাজকর্ম শিক্ষার ভূমিকা অনেক। তরুণ প্রজন্মকে যদি আমরা সামনে আনি, তাহলে আমাদের সমাজকর্ম শিক্ষার মধ্যে রয়েছে প্রথমে তাকে আমরা সচেতন করব। তার ভূমিকাটা কি? একটা দেশ এবং জাতি গঠনে যেমন শিক্ষকদের ভূমিকা রয়েছে, রাষ্ট্রপতির ভূমিকা রয়েছে, একজন মন্ত্রীর ভূমিকা রয়েছে, তেমনি কিন্তু একটা তরুণ প্রজন্মেরও ভূমিকা রয়েছে। এবং তরুণ প্রজন্ম অসম্ভব মেধার অধিকারী। বর্তমানে যারা বাংলাদেশে রয়েছে তরুণ প্রজন্ম, আমরা আগেকার আমল লোক, আমরা অনেক ডিভাইস বুঝি না, কাজ বুঝি না, তারা কিন্তু অনেক এক্সপার্ট এবং মেধাসম্পন্ন তরুণ প্রজন্ম। আমি মনে করি এদের দ্বারা দেশ এবং জাতি গঠনে অনেক কাজ করানো যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সমাজকর্ম শিক্ষার ভূমিকা রয়েছে, তাকে মোটিভেট করা, অ্যাওয়ারনেস করা, কাউন্সিলিং করা এবং কোন কাজগুলো করলে সমাজে মানুষ উপকৃত হবে সেই ধরনের দর্শনগুলো তাদের মধ্যে শিখিয়ে দেওয়া, যে এই কাজগুলো তোমরা করতে পারো, তাহলে সমাজ উপকৃত হবে, সমাজের মধ্যে তোমরা একজন গ্রহণীয় ব্যক্তিত্ব হিসেবে তোমরা পরিগণিত হবে, সমাজের মধ্যে তোমরা অনেক সম্মান পাবে। সুতরাং তোমাদের ভূমিকা রয়েছে। এগুলো আমরা বিভিন্ন সমস্যার সমাধানে তরুণ প্রজন্মকে আমরা এইভাবে এগিয়ে দিতে পারি। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ বার্তা কী থাকবে, যাতে তারা নিজেদের উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে? আমার বার্তা থাকবে তরুণ প্রজন্মের যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা ভালো মানুষ হও, বিবেকবান মানুষ হও, তোমাদের মধ্যে মানবিক গুণাবলী বৃদ্ধি পাক, তোমরা ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমাদের রয়েছে। যে পথটা তোমাদের জন্যে কাঙ্ক্ষিত নয় সেই পথকে তোমরা প্রশ্রয় দিও না, আশ্রয় দিও না। যে জীবন তোমাকে যে পথ তোমাকে সুন্দর জীবন দান করবে, যে শিক্ষা তোমাকে সুন্দর জীবন দান করবে, যে শিক্ষা তোমাকে মানবিক গুণাবলীর অধিকারী গড়ে তুলবে, যে শিক্ষা তোমাকে পরোপকারী হতে শেখাবে, যে শিক্ষা তোমাকে মানুষের সাহায্যে এগিয়ে আসবে, সেই ধরনের শিক্ষা তুমি গ্রহণ করো এবং মানুষের পাশে দাঁড়াও। সমাজ এবং দেশ গঠনে তোমার যতটুকু সম্ভব ততটুকু তুমি আত্মনিয়োগ করো, তাহলে তুমিও শান্তি পাবে এবং দেশের অনেক উপকার হবে। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য, এবং আশা করছি দর্শকরাও যারা আমাদের কাজকে দেখছেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং আজকের অনুষ্ঠান আমাদের আরও সমৃদ্ধ হলো আপনাকে পাশে পেয়ে। খুব ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, একজন শিক্ষার্থী শুধু আগামী দিনের পেশাজীবী নয়, বরং একজন দায়িত্বশীল নাগরিক, সচেতন মানুষ এবং সমাজ পরিবর্তনের সম্ভাবনাময় শক্তি। আজকের আলোচনায় আমরা উপলব্ধি করেছি নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা পরিবার থেকেই শুরু হয়, আর শিক্ষা প্রতিষ্ঠান সেই ভিত্তিকে আরও শক্তিশালী করে তোলে। আসুন আগামী প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করি। আজকের মতো বিদায় নিচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।